আজকে আমরা ডিজিটাল সিস্টেমের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। দেরি না করে শুরু করি। ডিজিটাল সিস্টেম সাবজেক্ট কোড হচ্ছে 12226। আমরা সূচিপত্রে আসি। সূচিপত্রে কি কি আছে? ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা প্রথম অধ্যায়ে, তারপর সংখ্যা পদ্ধতি ও কোড সমূহ, লজিক গেট সমূহ, লজিক সার্কিট সমূহের সরলীকরণ, ডিজিটাল আইসি সমূহ ও লজিক গোষ্ঠী, তারপর অধ্যায় 6 কম্বিনেশনাল লজিক সার্কিট সমূহ, তারপর অ্যারিথমেটিক লজিক সার্কিট সমূহ, মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার ও ডিকোডার, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সমূহ। আমরা তাহলে এগুলো নিয়ে পড়ব। অধ্যায় 1 ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কি? ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ শাখা যা বাইনারি মান 0 এবং 1 নিয়ে কাজ করে। লজিক গেটের যৌক্তিক কার্যকলাপ সম্পাদন করতে ডিজিটাল সিগন্যালের দরকার হয়। মূলত বাইনারি নাম্বার সিস্টেম, লজিক গেট, কম্বিনেশন এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের বিভিন্ন বাস্তবায়নের মাধ্যমে জটিল মাইক্রোপ্রসেসর এবং নেটওয়ার্কিং ডিভাইস সমূহের যে ডিজাইন এবং বিশ্লেষণ হয়ে থাকে তা জানতে ও বুঝতে ডিজিটাল ইলেকট্রনিক্সের ভূমিকা অপরিমেয়। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে? ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সিগন্যাল, বিভিন্ন ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেমের গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, ব্যবহার, ডিজাইন সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয় তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সিগন্যাল, প্রত্যেকটা কথা ডিজিটাল শব্দটা থাকবে, ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেমের গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, এগুলো ব্যবহার সম্পর্কিত বিস্তারিত আলোচনায় হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপর ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যাল দুটি স্বতন্ত্র স্তরে পরিবর্তন হয়। এই সিগন্যালের স্তর দুটিকে লো বা 0 এবং হাই বা 1 দ্বারা নিশ্চিত, মানে লো কে 0 দ্বারা এবং হাই কে 1 দ্বারা চিহ্নিত করা হয়। লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট আছে। হাই এবং লো লেভেলের মাঝে কোনো মান বিদ্যমান নয়। এই সিগন্যাল এক অবস্থা থেকে অন্য অবস্থায় হঠাৎ করে যায়। এই সংকেতের পরিমাপে অ্যানালগ সংকেতের মতো কোনো অনিশ্চয়তা বা অজানা ব্যবস্থা থাকে না। অ্যানালগ বলতে আমরা এরকম ওয়েভের মতো যেটা চিনি সেটা, আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। হাই অর্থ 1, লো অর্থ হচ্ছে 0। এখানে লো সিগন্যালে 0 ভোল্ট আর হাই সিগন্যাল কত? 5 ভোল্ট। একটা ডিজিটাল সিগন্যালের উদাহরণ দিছে এখানে। এখন ডিজিটাল সিগন্যালের সাথে অ্যানালগ সিগন্যালের যদি পার্থক্য আসে তাহলে কি লিখবো? এখানে অলরেডি একটা আছে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের উদাহরণ, একটা ওয়েভের মতো, আর এটা হচ্ছে একটু আগে যে দেখছি ডিজিটাল সিগন্যালের উদাহরণ। তাহলে পার্থক্য আসলে কি? এই পদ্ধতিতে ক্রমপরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সংকেতের স্তর পরিবর্তন ঘটে। অডিও এবং ভিডিও ট্রান্সমিশনের জন্য এই ধরনের সিগন্যাল বেশি উপযোগী। বিভিন্ন ধরনের ডাটা পরিবহনের জন্য বেশি উপযোগী ডিজিটাল সিগন্যাল। সংকেতের মানের বিভিন্নতার জন্য ভুল নির্ণয় করা কষ্টকর। এই দুটি মাত্র অবস্থা থাকায় ভুল নির্ণয় সহজ, মানে 0 এবং 1 থাকায়। এখানে যেহেতু প্রত্যেকটি স্তরেই মান চেঞ্জ হচ্ছে, এজন্য ভুল চিহ্নিত করা খুবই কষ্টকর হয়। এই পদ্ধতিতে সিগন্যাল প্রসেসিং এর জন্য ব্যবহৃত বর্তনী যন্ত্রাংশ বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে সিগন্যাল প্রসেসিং এর জন্য ব্যবহৃত বর্তনী সহজ ও দামে সস্তা। অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলোর ত্রুটি বেশি হয় ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত কম হয়। ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত ইনস্ট্রুমেন্টগুলো বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত বেশি হয়। অ্যানালগ ডিভাইসগুলো অপেক্ষাকৃত ধীর, ডিজিটাল ডিভাইসগুলো অপেক্ষাকৃত দ্রুত। লজিক লেভেল, নেগেটিভ লজিক লেভেল ও পজিটিভ লজিক লেভেল। লজিক লেভেল কি? ডিজিটাল সার্কিটের অবস্থা সময় একটি সসীম সংখ্যা যা ডিজিটাল সিগন্যাল অধিকার করতে পারে তাকে লজিক লেভেল বলে। ডিজিটাল সিগন্যালের দুটি স্বতন্ত্র স্তর বা স্টেট বা মান আছে। স্তর দুটি হচ্ছে হাই লেভেল এবং লো লেভেল। এই দুটি স্তরকে আমরা যথাক্রমে বাইনারি ডিজিটে প্রকাশ করে থাকি, 1 অথবা 0। 1 কে হাই লেভেল বলে, 0 কে লো লেভেল বলে। আবার হাই স্টেটকে অন বা ট্রু বলা হয় বা অ্যাক্টিভ স্টেটও ধরা হয়। লো স্টেটকে আমরা অফ অথবা ফলস অথবা ইনঅ্যাক্টিভ স্টেট বলতে পারি।
ডিজিটাল সিস্টেমের দুই পদ্ধতিতে লজিক লেভেল প্রকাশ করা হয়, পজিটিভ লজিক সিস্টেম, নেগেটিভ লজিক সিস্টেম। পজিটিভ লজিক সিস্টেমটা কি? যে লজিক সিস্টেম উচ্চতর লেভেলকে হাই বা 1 দ্বারা বা নিম্নতর লেভেলকে লো বা 0 দ্বারা নির্দেশ করা হয় তাকে পজিটিভ লজিক সিস্টেম বলে। অর্থাৎ লো থেকে হাই এ গেছে, 0 থেকে 1 এ গেছে, এটা হচ্ছে পজিটিভ লজিক সিস্টেম। আর নেগেটিভ লজিক সিস্টেমটা তার উল্টা, যেটা লো থেকে হাই গেছে কিন্তু উল্টা দিকে। যে লজিক সিস্টেম উচ্চতর লেভেল লো 0 নিম্নতর লেভেল হাই 1 দ্বারা নির্দেশ করে তাকে নেগেটিভ লজিক সিস্টেম বলে। আমরা যদি এটাকে একটা বেস ধরি, মানে একটা বেস ধরি, তাহলে বেসের উপর নিচ থেকে উপরে গেলে মানে 0 থেকে 1 এ গেলে সেটা হচ্ছে পজিটিভ, আর সেই বেসের নিচে গেলে মানে 0 থেকে নিচে 1 গেলে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা এটাকে পজিটিভ বেস আর নেগেটিভ বেস ধরতে পারি। তাহলে পজিটিভ বেসে গেলে পজিটিভ লজিক সিস্টেম আর নেগেটিভ বেসে গেলে নেগেটিভ লজিক সিস্টেম। আর ডিজিটাল সিগন্যাল বিভিন্ন প্যারামিটার অর্থাৎ ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, রাইজ টাইম, ফল টাইম, রাইজিং এজ, ফলিং এজ, অন টাইম, অফ টাইম, ডিউটি সাইকেল ইত্যাদি। তা রাইজিং টাইম বলতে কি বোঝায়? কোনো ডিজিটাল সিগন্যাল বা পালসের লো লেভেল থেকে হাই লেভেল পৌঁছতে যে সময় লাগে তাকে রাইজিং টাইম বলে। একটু আগে আমরা বলছি লো লেভেল মানে হচ্ছে 0 থেকে হাই এ যেতে। এখানে একটা উদাহরণ দিছে, একটি পালস ওয়েভে অ্যামপ্লিচিউডের 90% থেকে 10% সময় পর্যন্ত রাইজ টাইম সম্পন্ন হয়েছে, মানে 10% থেকে 90% যেতে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। বেস লাইন থেকে সর্বোচ্চ এটার ভিত্তি, এটার ভিত্তি হচ্ছে এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি একটা পালসের। আর রাইজ টাইম হচ্ছে এখানে একটা বিন্দু, এটা 10% ধরা হয় আর এটা হচ্ছে 90%। এতটুক থেকে এতটুক যেতে এটার যে পরিমাণ টাইম লাগছে এটা হচ্ছে রাইজ টাইম। তারপর ফলিং টাইম হচ্ছে কোনো পালস ওয়েভের হাই স্টেট থেকে লো স্টেটে পৌঁছাতে যে সময় লাগে, অর্থাৎ যেটা আমরা রাইজ টাইম ধরছি সেটার উল্টাটা হচ্ছে ফলিং টাইম, মানে এখানে হাইস্ট অ্যামপ্লিটিউড থেকে লোয়েস্ট অ্যামপ্লিটিউডে যেতে যে সময়টা লাগছে। তারপর স্পন্দনের বিস্তার বা পালস উইথ, স্পন্দনের উঠিত মাথার অর্ধমান বা অর্থাৎ 50% প্রতি মাথার অর্ধমান স্থান দুটির সময় ব্যবধানকে স্পন্দনের বিস্তার বা পালস উইথ বলা হয়। এখানে পালস উইথ হচ্ছে এটা, এর 50% হচ্ছে এটা, এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে এটার পালস উইথ। ফ্রিকোয়েন্সি, কোনো পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। একে ছোট হাতের f দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, ইংলিশে যদি বলি। মানে প্রতি সেকেন্ডে যতগুলো স্পন্দন সৃষ্টি করতে পারে। আমি যদি এটাকে ধরি, এই অ্যানালগ সিস্টেমগুলো এটাকে ওয়ান ওয়েভ বলা হয়। এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ। এই একটা ওয়েভ হচ্ছে এখানে একটা ওয়েভ ধরছে, এখন যতগুলো এক সেকেন্ডের মধ্যে যতগুলো এরকম ওয়েভ সৃষ্টি করতে পারবে পরিপূর্ণ, তাকে ফ্রিকোয়েন্সি বলে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি সূত্র কি জানি? নং অফ সাইকেলস ডিভাইড বাই টাইম, মানে যতটি সাইকেল প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পন্ন করবে তার সংখ্যা ডিভাইড বাই কত সময় লাগছে ওইটার টাইম। পিরিয়ড মানে কি? একটি পূর্ণ সাইকেল সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে পিরিয়ড বলে। একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, টি ইজ ইকুয়াল টু 1/f। এখানে f বলতে আসলে আমরা বুঝি ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল, যেটা পিরিয়ড মানে পর্যায়কাল। এখানে একটা ওয়েভ 0 থেকে 1 আবার 0 থেকে 1 এই দুইটা হইতে যে সময়টা লাগছে পর্যায়কাল লাগছে সেটা হচ্ছে পিরিয়ড। এটা 0 থেকে 1 একবার হইছে, আবার 0 থেকে 1 আরেকবার হইছে। তো এটা হইতে এই দুইটা হইতে যে সময়টা লাগছে এই দুইটার মাঝে সেটা হচ্ছে পিরিয়ড। তরঙ্গের স্পন্দনের হার f এবং পিরিয়ড t সময় সম্পর্ক হচ্ছে এরকম, f is equal to 1/t, t যদি 1 মাইক্রোসেকেন্ড হলে f is equal to 1/t, আমরা t 1 মাইক্রোসেকেন্ড বললাম, 1 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 10^6, তাহলে সমান 1 মেগাহার্টজ। তো ফ্রিকোয়েন্সির একক হচ্ছে মেগাহার্টজ, হার্টজ ফ্রিকোয়েন্সি একক হচ্ছে। তো প্রতি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা এককের নাম হচ্ছে হার্টজ, আমি বলছি এটা। তারপর ডিউটি সাইকেল মানে কি? কোনো পিরিয়ডিক পালস ওয়েভের পালস উইথ টাইম এবং
পিরিয়ড এর সমানুপাতে শতকরা হারকে ডিউটি সাইকেল বলে। মানে পালস উইডের টাইম যেটা টিডাব্লিউ এবং পিরিয়ড ওটার অনুপাতকে, তার শতকরা অনুপাতকে ডিউটি সাইকেল বলা হয়। আর পালস উইড কি? কোনো পালস ওয়েভের রাইজিং এবং ফলিং টাইমে 50% সময়ের পার্থক্যকে পালস উইড বলা হয়। টিডাব্লিউ দ্বারা পালস উইড প্রকাশ করা হয়। রাইজিং এবং ফলিং টাইম যেটা আমরা ধরলাম টিআর এবং টিএফ, এই দুইটার কি বলছে? ফলিং টাইমে 50% সময়ের পার্থক্যকে পালস উইড বলা হয়। 50% সময়ের পার্থক্যকে, এইটা হচ্ছে টিডাব্লিউ, যেটা আমরা একটু আগে বলছিলাম পালস উইড। এবার আসি আমরা অনুশীলনী প্রশ্নে কি বলছে। ইলেকট্রনিক্স কি কি শাখায় বিভক্ত? ইলেকট্রনিক সার্কিট ও সিস্টেম সমূহ দুটি প্রধান শাখায় বিভক্ত, একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, একটা ডিজিটাল ইলেকট্রনিক্স। এটা সহজ উদাহরণ হচ্ছে যে আমরা অ্যানালগ ঘড়ি বলি দিই। অ্যানালগ ঘড়ি হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স একটা উদাহরণ, আর ডিজিটাল ঘড়ি হচ্ছে ডিজিটাল ঘড়ির একটা ইলেকট্রনিক্স একটা উদাহরণ। ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে? যেটাতে ডিজিট ব্যবহার করা হয়, সংখ্যা। যে সংকেত বা প্রতীকের মাত্র দুটি নির্ধারিত স্তর থাকে, কোনো অজানা অবস্থা থাকে না, এবং যা স্তর দুটি সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়। তারপর ডিজিটাল সিস্টেমে কি কি পদ্ধতি বা লজিক লেভেল আছে? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ লজিক লেভেল। আর লজিক লেভেল বলতে কি বোঝায়? বাইনারি 1 এবং 0 নির্দিষ্ট করার জন্য যে ভোল্টেজ ব্যবহার করা হয় তাকে লজিক লেভেল বলা হয়। তারপর এখানে বলছে বর্তমান ব্যবহৃত কয়েকটি ডিজিটাল ডিভাইসের উদাহরণ লেখো। ডিজিটাল ওয়াচ, ডিজিটাল কম্পিউটার, প্রত্যেকটা সাথে আগে ডিজিটাল বলে দিলে হয়ে যাচ্ছে। ডিজিটাল রেডিও, ডিজিটাল মনিটর। তারপর বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্য আছে প্রশ্নে। আবার অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লিখতে বললে এটা লিখবেন। তারপর রচনামূলক প্রশ্ন, ডিজিটাল সিগন্যালের লজিক লেভেলে ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তারপর আমরা অধ্যায় 2 আসলাম, সংখ্যা পদ্ধতি ও অ্যারিথমেটিক কোডসমূহ। আমরা কম্পিউটারের মাধ্যমে যোগাযোগের সময় বিভিন্ন অক্ষর চিহ্ন ব্যবহার করে থাকি। কম্পিউটার এসব অক্ষর চিহ্ন কিন্তু বুঝতে পারে না, আমরা বুঝতে পারি কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। এই জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু নির্দিষ্ট সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা কম্পিউটার বোঝে। কম্পিউটার তথ্য বা চিহ্ন আস্কি কোডের ভ্যালু অনুযায়ী 20 নাম্বার সিস্টেমে কনভার্ট করে কাজ সম্পাদন করে, ওগুলাকে আমরা আস্কি কোড বলে থাকি। এগুলাই হচ্ছে সংখ্যা পদ্ধতি ও কোড সমূহ। সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতি ভিত্তি কি? সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে বেসিক্যালি কোনো সংখ্যা লেখা, উপস্থাপন বা একই নম্বরকে বিভিন্ন উপায়ে উপস্থাপন করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে থাকে। এক কথায় যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা করা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে থাকি আমরা। আমরা যেসব সংখ্যা পদ্ধতি জেনে থাকবো সেগুলো হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সম্পর্কে জানবো আমরা। বাইনারিটা হচ্ছে কম্পিউটার বোঝে, অক্টাল এবং হেক্সাডেসিমেলও কম্পিউটার বোঝে, কিন্তু ডেসিমেলটাই শুধু আমরা বুঝি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? যে নম্বর সিস্টেমে 10টি ডিজিট ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। মানে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা ডিজিট আছে, এগুলো হচ্ছে ডেসিমেল। বাইনারি হচ্ছে দুইটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, 0 এবং 1, যেটা কম্পিউটার বোঝে। অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সা এই তিনটা কম্পিউটার বোঝে, কিন্তু যেহেতু বাইনারিতে দুটি সংখ্যা ব্যবহার করা হয়, মানে তার পরিমাণ কম, এই কারণে আমরা বাইনারিকে বেশি প্রিপেয়ার করি কম্পিউটারের সংখ্যা পদ্ধতি যখন কোনো কিছু চেনে। অক্টাল মানে 8টি, অক্টাল মানে 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16টা, যে নাম্বার সিস্টেমে 16 ডিজিট ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল বলে। মানে 0 থেকে 9 পর্যন্ত, তার সাথে এ থেকে এফ পর্যন্ত, তার মানে 0 থেকে এফ পর্যন্ত হচ্ছে 16টি সিস্টেম, নাম্বার সিস্টেম। আমি যদি সহজ ভাষায় বলি, আমি যদি 9 এর পর 10 লিখি, 10 হবে এখানে এ, হেক্সাডেসিমেলে এ, কিন্তু ডেসিমেলে হবে 10, কিন্তু হেক্সাডেসিমেল এটাকে এ ধরবে 10টাকে, তাহলে 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, এরকম করে 13, 14, 15, 15 হচ্ছে এফ। তারপর বিস্তারিত আসি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি,
এখানে 10টি সংখ্যা আছে, এর ভিত্তি হচ্ছে 10, যেহেতু 10টি সংখ্যা আছে 0 থেকে 9। এখন আমরা এগুলো কিভাবে হিসাব করব? d1 যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় i তম প্রতীক হয়, তবে d1 × 10⁻1 - 1 হবে প্রতীকটি স্থানীয় মান। n অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা x হলে x = dn × dn-1, এভাবে করে d3 2 1 10। এই অঙ্কগুলোর স্থানীয় মানের সাহায্যে এটা নিম্নলিখিত উপায়ে প্রকাশ করা যায়। কিভাবে? x = dn × 10⁻n-1 plus dn-1 × 10⁻n-2। এখানে 10 এটা হচ্ছে যেহেতু এটার ভিত্তি 10, এখানে আমরা 10 ব্যবহার করতেছি। আর এখানে d জিনিসটা হচ্ছে কোন সংখ্যাকে আমরা যদি যে সংখ্যাটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব, আমরা মানে সামনে আসবে বাইনারি থেকে ডেসিমেল, তারপর অক্টাল থেকে ডেসিমেলে প্রকাশ, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল প্রকাশ। এখন ওইসব সংখ্যার মানগুলো হচ্ছে d, এভাবে করে শেষ পর্যন্ত d0 তে আসবে। এটা সামনে দেখবো আমরা। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1 থাকবে। তারপর আমরা যদি আরো আসি সামনে, উল্লেখ্য যে দশমিক পদ্ধতিতে 1 হতে 9 পর্যন্ত গণনার জন্য একটি স্থান দরকার এবং তারপর দ্বিতীয় বা অন্য স্থান ব্যবহার করা হয়। 9 এর পর 10 হয়, মানে 9 এর পর 10 বলতে 1 এবং 0 ব্যবহার করে আমরা 10 বলতেছি। তেমনি বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 গণনার জন্য একটি স্থান, তারপর অর্থাৎ প্রথম স্থান শেষ হলে দ্বিতীয় স্থান বা অন্যান্য প্রয়োজনীয় স্থান ব্যবহার করা হয়। তার মানে বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের একটি উদাহরণ দেখানো হলো। এখানে 4টা 1 দেওয়া আছে। এই 4টা 1 এর প্রত্যেকটা 1 কি অর্থ বহন করে দেখাচ্ছে বাম থেকে ডান দিকে সংখ্যায় স্থানীয় মান। এখানে মোট 4টা আছে, তাহলে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, এইভাবে। মানে ডান থেকে বামে 0 ওইসব সংখ্যার সাথে 2 to the power পাওয়ার গুণ হবে, মানে পাওয়ারটা বাড়বে। প্রথম একের সাথে 1 × 2 to the power 0, দ্বিতীয় একের সাথে 1 × 2 to the power 1, তৃতীয় একের সাথে 1 × 2 to the power 2, তারপর চতুর্থ একের সাথে 1 × 2 to the power 3। এভাবে করলে আমরা কি পাই? প্রথমটা 8, তারপর 4, তারপর 2, তারপর 1, তাহলে 8 4 2 1 পাই। তাহলে দশমিকগত বাইনারি পদ্ধতিতে অঙ্কের স্থান মান নির্ধারণ করা হয়, যেমন 1011 বাইনারিটি সংখ্যাটির স্থানিক মান নিম্নে দেখানো হলো। স্থানিক মান কিভাবে করলো? এখানে প্রত্যেকটাকে আমরা আলাদা করে ফেললাম। আলাদা করার পর ডান দিক থেকে এগুলো আমরা প্রত্যেকটার সাথে 2 গুণ করলাম, কারণ এটা বাইনারি সংখ্যা। তারপর সবচেয়ে ডানের 2 এর সাথে পাওয়ার হবে 0, তারপর পাওয়ার হবে 1, তারপর পাওয়ার হবে 2, তারপর পাওয়ার হবে 3। এখানে যদি আরো একটা সংখ্যা থাকতো ওইটার সাথে 1 গুণ 2 দিত, তারপর পাওয়ার হতো 4। এভাবে ডান দিক থেকে বাম দিকে পাওয়ারের সংখ্যা বাড়বে, 0 থেকে বাড়বে। তাহলে আমরা কি পাই? এটাকে যদি আমরা বাইনারি থেকে দশমিকে যখন আনবো তখন কি হবে? আমরা যখন হিসাব করব, এখানে হিসাব করার পর 8 + 0 + 2 + 1 সমান কত হয়? 11। তার মানে এখানে 1011 এর সমতুল্য মান হচ্ছে 11। বাইনারিতে আমরা 1011 যেটা ধরতেছি তার ডেসিমেল মান হচ্ছে, মানে দশমিক মান হচ্ছে 11। 11 বাইনারি সংখ্যা হচ্ছে 1011। আমরা এইভাবে বের করব প্রত্যেকটা বাইনারি থেকে ডেসিমেলে। তারপর যদি এটা বলে 11011 এর দশমিক মান কত? এখন এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে হবে, এটার বেস 2 দিতে হবে, ইকুয়াল দিয়ে এখানে মোট কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে 5টা 2 হবে, 5টা 2 হবে, মানে সবগুলোর সাথে 2 গুণ হবে। একেবারে ডান দিক থেকে শুরু করে আমরা 0 1 2 3 4 এরকম পাওয়ার গুলো লিখে ফেলবো। লিখে ফেলার পর বাকিটা হিসাব করব। হিসাব করে আমরা কি পাচ্ছি? 27 পাচ্ছি। তার মানে 11011 এর ডেসিমেল মান হচ্ছে 27। এটা আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন। ক্যালকুলেটরে
সংখ্যা পদ্ধতির একটা মোড আছে, ওখানেও আমরা ডাইরেক্ট বের করতে পারি। তাই এবার আসি আমরা অক্টালে। অক্টালে মোট 8টি ডিজিট থাকবে, তাহলে একই নিয়ম। বাইনারি যেটা দেখলাম, অক্টালও সেম নিয়ম হবে। এখানে 41 বেস হবে 8, তাহলে 4 এর সাথে আমরা 8 টু দি পাওয়ার 1 গুণ করব। এখানে 8 কেন আসছে? কারণ এটা অক্টাল। বাইনারি হলে 2 গুণ হবে, অক্টাল হলে 8 গুণ হবে, হেক্সাডেসিমালে 16 গুণ হবে। প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তার আমরা সমান কত পাই? 33। তার মানে 10 ডেসিমেলে 33 সমান অক্টালে কত? 41। এইভাবে আমরা নিয়ম করব। এবার আসি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলেও সেম 16টি ডিজিট থাকবে। 16টি ডিজিটের মধ্যে আমি যেটা বলছিলাম, এ কে 10 ধরতে হবে আপনাকে, বি কে 11, এভাবে করে এফ কে 15 পর্যন্ত ধরতে হবে। এফ কে 15তে প্রকাশ করা হয়। তা আমি যদি সেম ওই একই উদাহরণ 41-এর বেস যদি 16 হয়, তার মানে এটাকে আমি যদি ডেসিমেলে প্রকাশ করি, তাহলে প্রথমে 4 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 0, তাহলে 416, তারপর 1 এর সাথে 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1, 64 প্লাস 1 সমান 65। তার মানে হেক্সাডেসিমেলের 41 হচ্ছে ডেসিমেলের 65 মান। এইভাবে আমরা প্রত্যেকটা হিসাব করে বের করি। সংখ্যায় রূপান্তর, বাইনারি হতে ডেসিমেল রূপান্তর। এতক্ষণ আমরা যেটা করছি সেটা এখানে দেখাইছে, ওখানে কতগুলো উদাহরণ দিছে, এগুলো সবগুলো বাইনারি সংখ্যা, এগুলোকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। প্রথমটা আশা করি পারবেন, প্রথমটা আগেরটার মতো, কিন্তু পরেরটা দেখেন 0.1011। এবার আমরা কি করলাম, এখানে বাইনারিতে দশমিক আসি গেছে। বাইনারিতে দশমিক আসলে কি করব? সহজ বিষয়, দশমিকের পরের গুলা হবে 2 টু দি পাওয়ার মাইনাস, মানে 2 টু দি পাওয়ার মাইনাস দিয়ে গুণ হবে, পাওয়ার গুলো মাইনাসে যাবে। দশমিকের ডান দিকে 2 টু দি পাওয়ার মাইনাস, আর দশমিকের বাম দিকে হচ্ছে 2 টু দি পাওয়ার প্লাস। এখন 0.1011 বলতে বোঝায় প্রথমটা 0, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, এই 1টা দশমিকের পরে, এখানে ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাও -2, তাও -3, তাও -4। এভাবে আমরা প্রত্যেকবার মাইনাস গুণ করব, 2 এর উপরে পাওয়ার হবে মাইনাস, দশমিকের পরে বিধায়। তা আমরা যদি হিসাব করি, শেষে আমরা কি পাবো? শেষে আমরা পাবো 0.6875। তার মানে বাইনারিতে 0.1011 এর দশমিক সংখ্যা হবে 0.6875। এটাও এখন সেম বিষয়, 100 মানে 101.111। দশমিকের আগের গুলা হবে প্লাস, দশমিকের পরের গুলো হবে মাইনাস, তাহলে এই 1টা সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ হবে, এই 0 এর সাথে 2 টু দি পাওয়ার 1, এই 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2। এরপরে পরের তিনটা 1 আছে যেগুলো দশমিক পরে, এগুলো 2 টু দি পাওয়ার ইনভার্স 2 টু দি পাওয়ার -1, তারপর 2 টু দি পাওয়ার -2, তারপর 2 টু দি পাওয়ার -3। এভাবে হিসাব করলে তার আমরা কি পাই? 5.875। 5.875 হচ্ছে এই 10111 এটার আমি যদি দেখাই, ক্যালকুলেট করে দেখাই, হ্যাঁ, এখন এখানে এটা কি হবে? এখানে দশমিকটা 101টা আগে করি, বাইনারি টু ডেসিমেল কি আছে? 5 আছে, 5 আছে, এটা হচ্ছে 5.875। আচ্ছা দেখি, 101.111, এই তো 5.875 আসি গেছে, সহজ হিসাব। এবার আমরা করে, তারপর এখানে আরো কি আছে? দশমিক হতে বাইনারি। এতক্ষণ আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হতে দশমিকে রূপান্তর করলাম। এখন তার উল্টাটা, দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল রূপান্তর কেমনে করব? প্রথমটা আসি 14। 14কে আমরা কি করব? যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7 আসে ভাগফল। অবশিষ্ট কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নাই, তাহলে এখানে 0 বসবে। তারপর ওই যে ভাগফলটা পাইছি, সে ভাগফলটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। সেটার ভাগফল কি আসবে? 3 আসবে, কারণ 3 2 6, একটা ভাগশেষ থাকবে।
সে হচ্ছে 1, তাহলে 1 এটা এখানে বসে দিব। তাহলে এবার আবার যে ভাগফলটা পাইছি 3, সেই 3টাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 1 2, তাহলে ভাগফল হবে 1, আর অবশিষ্ট ভাগশেষ থাকবেও 1। এবার এই 1টা আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 1 2, তাহলে ভাগফল 0। সরি, মানে 1 তো এখন 2 থেকে ছোট, তাহলে ভাগফল 0 হবে, আর ভাগশেষ থাকবে 1। এখন আমরা ভাগফল দিয়ে খেয়াল করব না, ভাগশেষের দিকে খেয়াল করব। ভাগশেষে আমরা কি পাইছি? 0 1 1 0। এখন বাইনারিতে যখন কনভার্ট করব, শুধু বাইনারি না, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল বলো, নিচ থেকে উপরের গুরুত্ব বেশি, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক হচ্ছে নিচেরটা, আর সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক হচ্ছে উপরটা। মোস্ট, এমএসবি, এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বাইনারি, লিস্ট সিগনিফিক্যান্ট বাইনারি, তাহলে সরি বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে আমরা আমাদের উত্তরটা কি হবে এখানে? 1 1 1 0। তাহলে 14 বাইনারি হচ্ছে 1 1 1 0। আপনারা যদি বলে 0 1 1 0 দেন, 0 1 1 1 দেন, তাহলে এটা পুরাই আলাদা, ভিন্ন হয়ে যাবে। কেমনে হবে? আমি যদি এখানে দেখাই, ডেসিমেল টু বাইনারি, কি বলছিলাম আমি? প্রথমে আমি 14 দিই, 14কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, 1 1 1 0 আসতেছে, ঠিক না? তা আমি যদি বাইনারিটা আবার চেঞ্জ করি, 0 1 1 দিই, 0 1 1 1, তাহলে কি হয়ে যাবে? ডেসিমেল অনুপাতে এটা 7, তার মানে পুরাই আলাদা, কোথায় 14 কোথায় 7। তার মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নিচ থেকে উপরে গণনা করবেন, 1 1 1 0, তাহলে এটা হচ্ছে এটা বাইনারি রূপ। এরপর একটা আছে 21 দিছে, 21কেও সেম 2 দ্বারা ভাগ করব, 10 ভাগফল পাবো, অবশিষ্ট থাকবে 1। ওই 10টাকে 2 দ্বারা ভাগ করব, 5 পাবো, অবশিষ্ট থাকবে 0। এই 5টাকে 2 দ্বারা ভাগ করব, 2 ভাগফল পাবো, অবশিষ্ট পাবে 1। এভাবে করে প্রত্যেকে যখন একবার দেখবো দেন, ভাগফল 0, অবশিষ্ট 1। এবার এটাই শেষ। তাহলে এটার বাইনারি রূপ কি হবে? 1 0 1 0 1, নিচ থেকে। তাহলে 1 0 1 0 1 হচ্ছে বাইনারি রূপ। এভাবে আমরা যদি এটাকে, আচ্ছা হ্যাঁ, আরো একটা বিষয়, এটা তো শুধু করছি পূর্ণ সংখ্যা। এবার যদি দশমিক সংখ্যা আসে, 0.375 কে যদি বাইনারিতে রূপান্তর করতে বলি, তখন কি হবে? তখন করতে হবে কিরকম? 0.375 কে আমরা 2 দ্বারা গুণ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছি? ভাগ করছি, কিন্তু দশমিক সংখ্যা আসলে তখন আমরা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 0.750 আসে। এখন 0.750 আসে, এখানের মধ্যে আমরা শুধু পূর্ণ সংখ্যার দিকে খেয়াল রাখবো। এখানে আমরা ভাগশেষের দিকে খেয়াল রাখছি, মানে ভাগফল খেয়াল রাখছি, ভাগফলকে আবার ভাগ করে ভাগশেষ পাইছি, ভাগফল দিয়ে খেয়াল রাখছি। এখানে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে খেয়াল রাখবো। এই 0টা হচ্ছে এটার প্রথম বাইনারি সংখ্যা। তারপর পাবো এই 0.750 কে যেটা পাইছি সেটাকে আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করার পর 1.50 পাইছি। 1.50 পাইছি, এই 1টা আমরা নিয়ে ফেলবো। 1.50 থেকে আমরা যদি 1 নিয়ে ফেলি, তাহলে আবার কি হয়ে যায়? 0.50 হয়ে যায়। তারপর 0.50 কে আবার 2 দ্বারা গুণ করলে 1.0 পাইছি। 1.0 পাইলে এই 1টা আমরা নিয়ে ফেলবো, 1। তাহলে 0 1 1। তাহলে এটার বাইনারি রূপ কি হচ্ছে? 0.011। এখন আমরা চাইলে আরো করতে পারবো। এই 1টাকে আমরা আবার 2 দ্বারা গুণ করলে 2 হবে। না, 2 হবে না, দেখি তো 0.375। আমি যদি এটাকে করি, ডেসিমেল বাইনারি 0.375 কনভার্ট করি। আচ্ছা হ্যাঁ, 0.011। এরপর কেন হবে না? এরপর না হওয়ার কারণ হচ্ছে, আমরা এরপর আবার যদি 2 গুণ করি, তাহলে 2 পাচ্ছি। 2 কিন্তু এটা বাইনারি সংখ্যার অংশ না, এই কারণে এটা আর হবে না। আমরা ততক্ষণ দেখব যতক্ষণ পূর্ণ সংখ্যা এবং 0 এবং 1 এর মধ্যে থাকে। 0 এবং 1 এর মধ্যে, 1 এর পর যদি 2 বা 3 মানে এরপর বেড়ে যায়, তখন সেখানে আমরা স্টপ করব। আর যদি দেখেন অনেকগুলো হয়ে যাচ্ছে, তাহলে
পাঁচটা বা ছয়টা ধরে 6টা পর্যন্ত করব, এর চেয়ে বেশি করব না, এটা হচ্ছে নিয়ম। এরপর আসি 0.826 কে বাইনারিতে রূপান্তর, এই আগের নিয়ম যেটা করছি এইটা। এখানে আবার একটা বিষয় রাখবেন, এটা পূর্ণ সংখ্যাটা আমরা নিচ থেকে উপরে ধরছি, কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটাই পাবো সেটাই সিরিয়ালি ধরে ফেলবো, 011 0.011 বাম থেকে ডান দিকে ধরে ফেলবো, মানে উপর থেকে নিচে এইরকম করে যদি করে দেখায় তাহলে উপর থেকে নিচে, এটা হচ্ছে দশমিকের জন্য। এখানে আমরা 2 দিয়ে গুণ করছি 1.652, এই 1টা আমরা নিফালছি এখান থেকে, তাহলে 0.652 থাকে। 0.652 কে আমরা 2 দিয়ে গুণ করলে 1.305। এভাবে আমরা প্রত্যেকবার পূর্ণ সংখ্যাগুলো নিফালবো, এরকম নিতে নিতে থাকতে এরকম চলতে থাকবে। 0.864, এই 0.864 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি মনে হয়, তাহলে এটা 1 পয়েন্ট কত হবে, এরকম চলতে থাকবে। তা আমরা এখানে কয়টা নিছে, 1 2 3 4 5 6, বলছিলাম 5 অথবা 6টা, 5 6টা এভাবে নিতে থাকবো। আমরা এটা পেয়েছি ডেসিমেল থেকে বাইনারিতে। এবার কি বলছে, এত হলে x এর মান কত, পূর্ণ সংখ্যা নিম্নে উদাহরণ দিল, x2 হলে x এর মান কত। আচ্ছা এরা এখানে এটা সংক্ষিপ্ত আকার করে ফেলছে। 21.375 সমান এত হইলে, আমরা একটু আগে করছিলাম না 21 করছিলাম, 21 বাইনারি হচ্ছে 1110, আর 0.375 এর বাইনারি হচ্ছে 0.011। এই দুটোটা যখন আমরা এখানে একসাথে দেখবো তাহলে 110 কিরে 21.375 এর বাইনারি এরকম কেন, দেখি তো এখানে কি ঠিক লেখছে, এটা 21.375, এটার বাইনারি কনভার্ট করলে আচ্ছা 10101.011, আমি কি ভুল দেখতেছি, একুশেরটা কেন দেখায়নি, আচ্ছা এই তো দেখাইছে তো, আমি ভুল, সরি আমি ভুল বলতেছি, 10101, এই তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক লিখছে। তাহলে এভাবে আমরা লিখবো, আমরা আলাদা আলাদাভাবে করতে হবে এটা বের করার জন্য। 21.375 এর বাইনারি মান যখন বের করতে বলবে। এবার আসি দশমিক থেকে অক্টাল, সেম নিয়ম। বাইনারিতে যে নিয়মটা আমরা করছি 2 দ্বারা ভাগ করছি, অক্টালে আমরা 8 দ্বারা ভাগ করব, ভাগফল যেটা পাবো সেটাকে আবার 8 দ্বারা ভাগ করব, এভাবে আমরা অবশিষ্ট যেটা পাবো সেটা হবে অক্টাল মান। আর দশমিক ক্ষেত্রে কি হবে, 8 দ্বারা গুণ করব। আর একটা নিয়ম মনে রাখলে আপনারা প্রত্যেকটা নিয়ম পারবেন, কারণ এগুলো নিয়ম একই সবগুলোর ক্ষেত্রে। হেক্সাডেসিমেল হলে, তারপর অক্টাল থেকে ডেসিমেলটা আমরা দেখছি তখনই, হেক্সাডেসিমেলটা কোথায়, আচ্ছা এখানে আরো দিছে, আচ্ছা হ্যাঁ, অক্টাল হতে বাইনারিতে রূপান্তর, এই জিনিসটা একটু দেখেন। অক্টাল আর বাইনারি একটা জিনিস বিষয় হচ্ছে, এটা হচ্ছে অক্টাল সংখ্যা 173। 173কে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন কিছু জিনিস মনে রাখতে হবে। এখানে এরা কি ডাইরেক্ট মুখস্থ লিখে দিছে, দেখে তো মনে হচ্ছে এটাই। আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সংখ্যা পদ্ধতি 1 থেকে 10 বাইনারিতে মুখস্থ রাখবেন, 1 থেকে 10 সংখ্যা পদ্ধতি, মানে 1 এর বাইনারি কত 1, তারপর 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 10 মানে 10। বাইনারিতে আমরা সবসময় সিঙ্গেল ভাবে উচ্চারণ করতে হয়, এটা নিয়ম, এমনি 10 10 ধরে না, এটাকে 1 ধরে 10 বলে, কারণ 10 বললে তো এটা ডেসিমেলের কথা আসে যাচ্ছে। 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি হচ্ছে 110, 7 এর বাইনারি হচ্ছে 111, 8 এর বাইনারি হচ্ছে যে 1000, তারপর 9 এর বাইনারি হচ্ছে 1001, তারপর 10 এর বাইনারি হচ্ছে
1010। আচ্ছা, এখন এটা কেন বলতেছি আমি, এখানে প্রত্যেকটা আলাদা সংখ্যা আলাদা আলাদা ভাবে ধরতে হবে। আর হ্যাঁ, অক্টালের নিয়ম হচ্ছে প্রত্যেকটা 3 বিট করে ধরতে হয়। এখানে একটা সিঙ্গেল অক্টালের মান হচ্ছে বাইনারি 3 বিট করে। তার মানে আমি যদি লিখি, এখানে ডেসিমেল 2 বলছে, আমি যদি এখানে অক্টাল লিখি, অক্টাল 1 যদি আমি বাইনারিতে লিখতে বলি, এখানে এখানে শুধু 1 লিখছে, ঠিক আছে, কারণ এখানে এর আগে দুইটা জিরো আছে, এই কারণে এটা ধরতেছে না। আমি যদি 7 লিখি অক্টালের, বাইনারিতে 3টা 1 হবে, 3 বিট করে ধরতে হয়। তাহলে দেখেন, 1 এর বাইনারি হচ্ছে 1, আমরা জানি। এর আগে আমাদেরকে দুইটা জিরো দিতে হবে, দুইটা 001। তারপর 7 এর বাইনারি কত? 111। তারপর 3 এর বাইনারি কত? 011। দেখছেন এখানে এটা হচ্ছে 001, তারপর 111, 011। এখানে তিনটা তিনটা করে যদি ধরেন তাহলে এইটা আসে। তারপর যদি 0.045 কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি, খুবই ইজি, এগুলো শুধু মুখে মুখে ধরতে হবে। 0 পয়েন্টে থাকবে, এই জিরোর জন্য আমরা তিনটা জিরো লিখতে হবে। এই 4 এর জন্য আমরা 100 লিখবো। 5 এর বাইনারি কি? 101। তারপর 17.43, 17.43 বাইনারি কি হবে? সিঙ্গেল সিঙ্গেল করে ধরবেন। 1 এর বাইনারি 001, 7 এর বাইনারি 111 পয়েন্ট, 4 এর বাইনারি 100, 3 এর বাইনারি হচ্ছে 011। এভাবে আমরা বাইনারিতে রূপান্তর করছি। এবার বাইনারি থেকে অক্টাল যখন রূপান্তর করতে বলবে, তখন তো এগুলো তো বাইনারি সংখ্যা, তখন কি করব? তখন আমাদেরকে তিনটা তিনটা করে, যেটা বলছি, তিনটা তিনটা করে ধরতে হবে। কিভাবে ধরবো? এখানে সংখ্যা কয়টা আছে? 1 0 1 2 3 6টা সংখ্যা আছে, তাহলে ইজি। 101 আর 011 দুটোটা আলাদা আলাদা করলাম। 101 মানে হচ্ছে 5, 001 মানে হচ্ছে 1। তাহলে এটার বাইনারি অক্টাল রূপ হচ্ছে 51। আর এখানেও কি দিল? এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা। 7টা সংখ্যা তো তিনটা তিনটা করে করা যাবে না। কি করব? এর এই 1 এর আগে দুইটা শূন্য ব্যবহার করব, কারণ 001 আর শুধু 1 সেম কথা। বাইনারি সংখ্যার আগে 0 বসলে এর মানের কোনো পার্থক্য হয় না। তাহলে 001 মানে হচ্ছে 1, তারপর 001 আরেকটা আছে, তারপর 010, 010 মানে হচ্ছে 2, এই 10। তাহলে কত আসছে? 112। তার মানে এটার বাইনারি সংখ্যার অক্টাল রূপ হচ্ছে 112। এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি করে থাকি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি বিষয়টাও সেম, কিন্তু অক্টালে আমরা করছি কি তিনটা তিনটা করে না, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে করতে হবে চারটা চারটা করে, চারটা চারটা করে ধরতে হয়। তার মানে 17C মানে 17C, 17C। তাহলে এখানে 1 এর জন্য তিনটা জিরো, তারপর 1 লিখতে হবে, মানে চারটা সংখ্যা। 7 এরটা আমরা কি জানি? 111 জানি, কিন্তু 111 হলে তিনটা সংখ্যা, এর আগে একটা শূন্য বসাতে হবে। তাহলে 0111। তো সি মানে হচ্ছে কত? এ বি সি মানে হচ্ছে 10 11 12, 12 এর বাইনারি কত? 1100। 12 এর বাইনারি হচ্ছে 1100। তারপর এরকম প্রত্যেকটা লিখবো এরকম করে। আচ্ছা, আপনাদের যদি এগুলা 12 বাইনারি যদি মনে রাখতে ভুলে যান, মানে সি হচ্ছে 12, সি এর মান হচ্ছে 12। এখন 12 বাইনারি আপনারা কেন মনে রাখবেন? একটা নিয়ম আছে 2486, 2486। এই 2486 টার বিষয় হচ্ছে ওই 12 কে আমরা কিভাবে লিখবো? আমি যদি দেখি, দাঁড়াও। হ্যাঁ, 2 4 8 2486, না না সরি, 6 হবে না, 1248, 1248 হবে। তাহলে আমরা যে 12 সংখ্যাটা পাইছি, 12 সংখ্যাটা কিভাবে পাবো? এখানে যদি একবার আমি 8 নিই, একবার 8 নিই, একবার 4 নিই, তাহলে 8 আর 4 যোগ করলে কত? 12। তাহলে আমার 2 লাগতেছে না, তাহলে 0। 1 লাগতেছে না, 0। তাহলে কত হয়?
1100 হচ্ছে না? তো 1100 কি সি এর বাইনারি, এভাবে আমরা বের করছি। তারপর যদি 0.0f5 ধরি, জিরোর জন্য তো 4টা জিরো। আবার এখন এফ এফ মানে হচ্ছে 15, তো 15 আমরা কিভাবে বাইর করব? 15, তাহলে 8 একবার হবে, 8 4 12, 12 আর 2 এ 14, 14 আর 1 এ 15, তাহলে কয়টা 4? 4টা 4, তাহলে 4টা 4 পাইছি আমরা। এভাবে আমরা মনে রাখতে পারি, বাইনারি সংখ্যা নিতে পারি, কনভার্ট করতে পারি মুখে মুখে হিসাব করে। এটা হচ্ছে একটা শর্টকাট বলে দিলাম। তাও বাইনারি হতে হেক্সাডেসিমেল রূপান্তর, বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে গেলে সেম বিষয়। আমরা যে বাইনারি সংখ্যাটা পাইছি সেটাকে আমরা চারটা আলাদা করে ভাগ করব। চারটা ভাগ করার পর আমরা ওই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। 1101, 1101 আমরা মানে কি 124 এর যদি হিসাব করি তাহলে কত হয়? 8 এর 4 12, 12 আর 1 এ 13, মানে 13, 13 মানে হচ্ছে ডি, ডি বোঝায় ডি। আর এখানে 01, তাহলে 1, D1। তাহলে এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল রূপান্তর হচ্ছে D1। এভাবে আপনারা মনে রাখবেন এসব ইয়াগুলো ব্যবহার করে। আচ্ছা, কোথা থেকে আসছেন? ডেসিমেল হতে হেক্সাডেসিমেল, ও যে বিষয়টা বলছি 16 দ্বারা ভাগ করব, আর এখানে দশমিক হলে 16 দ্বারা গুণ করব, আর ভাগশেষটাই আমরা এখানে আমরা যে 13টা পাইছি সেই 13টার ইকুয়াল দিয়ে ডি লিখে দিতে হবে, তাহলে হবে না। তাহলে 10 ডি লিখতে হবে, 1013 লেখা যাবে না, কারণ 13 কোনো সংখ্যা নাই হেক্সাডেসিমেলে, ডি আছে এই জন্য 10 ডি। হেক্সাডেসিমেল থেকে দশমিক রূপান্তর, ওই জিনিসটা আগেও দেখাইলাম, একই বিষয়। আচ্ছা, এটাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো। আচ্ছা, এরকম যদি অঙ্ক দেয় তাহলে আপনাদেরকে তিনবার করতে হবে, একবার বাইনারির জন্য করতে হবে, একবার অক্টালের জন্য করতে হবে, একবার হেক্সাডেসিমেলের জন্য করতে হবে এটা। তারপর 1s এবং 2s কমপ্লিমেন্টের পদ্ধতি বাইনারি সংখ্যা নির্ণয়। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? কোনো বাইনারি সংখ্যা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে উক্ত বাইনারি সংখ্যার 1 কে 0 আর 0 কে 1 এ রূপান্তর করতে হবে। মানে যদি এরকম একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকে, এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলে তাহলে আমরা এটা সোজা হিসাব উল্টাই ফেলবো, 1 কে 0 করে দিব, 0 কে 1 করে দিব, তাহলে এটাকে উল্টা করে দিলে 0 1 0 0 1 0 হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতির বিয়োগ নিয়ম, এটা হচ্ছে বিয়োগ নিয়ম বোঝায়, বিয়োজ্য সংখ্যার বীজ সংখ্যা সমান করতে হবে। আচ্ছা, যে বাইনারি বিয়োগ করতে, আচ্ছা এগুলো বিয়োগ নিয়ম কথা বলছে। আচ্ছা, লাস্টের দুইটা জিনিস ভালো করে দেখেন, যদি হাতে 1 থাকে তবে ওই 1 বাদ দিয়ে যোগফলের ডানে 1 যোগ করে দিতে হবে, যদি হাতে 0 থাকে তবে ওই যোগফলের আবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে এবং বামে নেগেটিভ চিহ্ন দিতে হবে। আচ্ছা দেখি, ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করতে বলছে। আচ্ছা, এত থেকে এত বিয়োগ করতে বলছে, তো প্রথমে 0 ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এখানে 0, আচ্ছা এটা 0 1 0 0 1 1 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পাই? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে তো উল্টা করে ফেলা, মানে 1 কে 0 0 কে 1 করে ফেলা, এটা করলাম। তারপর স্ক্রিন এখন হবে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? এটা একটা পোরশন দেখা যাচ্ছে কিন্তু বড় করে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আপনার দুইটা যাচ্ছে উনি সেটিং করতে হচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বললাম এখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে এটা থেকে এত বিয়োগ করতে বলছে, তা আমরা প্রথমে এই সংখ্যাটাকে 0 1 0 0 1 1 টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তাহলে এটা করার পর এটার সাথে আমরা 1 1 কি বলতেছি
110 আচ্ছা হ্যাঁ ঠিক আছে 1101111 যেটা আছে এটার থেকে এটার সাথে এটা যোগ করলাম 10111। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিন্তু বিয়োগ বোঝায়, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিয়োগ। তা আমি যদি বলি 5 যোগ -2 সমান কত হয়? এখন এখানে আমি যোগ বলতেছি ঠিক, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে একটা, এটা ভিতরে। তাহলে 5 এর সাথে -2 যোগ করতেছি আমি, কিন্তু রেজাল্ট আসবে কত? 3। এটা বোঝাচ্ছি আমি। তাহলে আমি এই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে এটাকে নেগেটিভ করলাম, নেগেটিভ করার পর আমি ওই প্রথম সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে ফেলতেছি। যোগ করার পর এখন কি হবে? 1 এর সাথে 0 যোগ করলে 1 বসে যাবে, 1 এর সাথে 0 যোগ করলে 1 বসে যাবে, 1 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, কিন্তু 2 এখানে লিখতে পারবো না। 2 এর বাইনারি কত? 1 0। তো 2 এর বাইনারি যদি 1 0 হয়, 2 এর বাইনারি যদি 1 0 হয়, 2 is equal to 1 0। তো এখানে আমরা এই সংখ্যাটা নেব, এই জিরোটা নিব, হাতে আমাদের কত থাকবে? 1 থাকবে। তাহলে আমরা 1 এর সাথে 1 যোগ করলে 0 বসে যাচ্ছে, হাতে আমাদের কত আছে? 1 আছে। এরপরের সংখ্যা যখন আমরা আসব, এখানে কি বলছে? যদি হাতে 1 থাকে তবে ওই 1 বাদ দিয়ে যোগফলের ডানে 1 যোগ করে দিতে হবে। তার মানে এখানে 0 আর 1 আছে, এর উপর আমরা 1টা এখানে বসাবো। তাহলে কত? 101 বসে, মনে মনে 1 একটা বসাবো এখানে, কারণ ওই হাতে একটা 1 আছে। তাহলে 1 এর সাথে আবার 1 যোগ হয়ে গেছে, তাহলে আবার 0 বসছে, হাতে আরেকটা 1 আছে, তা আবার ওই একটা এখানে বসছে। এরপরে আমরা নর্মাল যে যোগটা করি সেই যোগটা এখানে আমরা বাইনারিতে করতেছি। তো এখানে আবার 1টা বসে, ওই 1 এর সাথে 1 যোগ করলে আবার 0, হাতে আরেকটা 1 থাকে। তো এখন এখানে 3টা 1 হয়ে গেছে। 3টা 1 মানে কি? 3টা 1 মানে 3। 3 বাইনারি কত? 3 বাইনারি হচ্ছে 11। তো 3 বাইনারি 11, এই 1টা তো আমরা বসাচ্ছি, এই 1টা আমরা এখানে বসাচ্ছি, কিন্তু হাতে আরেকটা অতিরিক্ত 1 আসি গেছে না? তো অতিরিক্ত 1 আছে, ওইটা হচ্ছে ক্যারি বিট বলে এটাকে, ক্যারি। যোগফলে ক্যারি হচ্ছে 1। এই অতিরিক্ত 1টা আমরা ইগনোর করব। এরকম অতিরিক্ত কিছু আসলে আমরা এটা ইগনোর করি। তা আমাদের এই সংখ্যাটা আছে, এই সংখ্যার সাথে এখন আমরা 1 যোগ করব। এটা হচ্ছে নিয়ম, যে যোগফলটা পাবো সেই যোগফলের সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করার পর এই 1 এর সাথে 1 যোগ করলে 0 হয়, হাতে একটা 1 আছে, ওই 1টা আবার 1 করলে 0 হয়, হাতে একটা 1 আছে, ওই 1 এর সাথে এই 0 যোগ করলে এখানে 1টা বসে। তো 1 বসে, এই বাইগুলো তো বসে যাচ্ছে, 0 0 1। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি, এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল এত আসে, 1 0 0 1 0 0। আচ্ছা, এটা যদি আমি দেখি বাইনারি টু ডেসিমেল, এখানে সংখ্যা এটা কত ছিল? 110111 110111। এটার সংখ্যা হচ্ছে ডেসিমেলে 55। তারপর এর পরের সংখ্যাটা কত? 010011 010011 19। তার মানে কি বলছে? 55 থেকে 19 বিয়োগ করতে বলছে। 55 থেকে 19 বিয়োগ করলে এখানে কত পাইছে? 100 100 100 100। 55 থেকে 19 বিয়োগ করলে 36, কিন্তু যদি ভুল বলে থাকি ক্যালকুলেটর দিয়ে দিতে পারি। 55 মাইনাস 19 36, এই হয়ে গেছে। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্টটা করছি সেটা হয়েছে। এর পরেরটা দেখি, এর কেমনে করছি আমরা? এই দুইটা কিন্তু পজিটিভ সংখ্যা আছে, এই দুইটা পজিটিভ সংখ্যা। এখন আমরা কি করছি? এই সংখ্যাটাকে আমরা নেগেটিভ করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। তো মানে কি বলতে চাচ্ছি আমি, ওই যেটা বলছিলাম 5 প্লাস -2 করছি। তো 5 + 2 করলে সমান তো 7 হয়ে যায়।
তাহলে আমরা 2টাকে আমরা নেগেটিভ 2 বানাই ফেলছি। নেগেটিভ 2 কেন বানাইছি? ওয়ান্স কমপ্লিমেন্ট করে। নেগেটিভ করলে এখন 5 এর সাথে আমরা যদি -2 যোগ করি অ্যান্সার আসবে 3, 7 না। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম। তো এরপর আরেকটা সংখ্যা দিচ্ছে এত থেকে এত বিয়োগ করে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি বিয়োগ করো। তাহলে আমরা 1011টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেগেটিভ করে ফেলছি। নেগেটিভ করার পর ওইটার সাথে ওইটা যোগ করে ফেলছি প্রথম সংখ্যার সাথে। তাহলে আমরা যে যোগফলটা পাইছি 1010। এটাই হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, টুয়াইস কমপ্লিমেন্ট বা পূরক কোন সংখ্যার টুয়াইস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এরপর আমরা উক্ত ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। তাহলে টুয়াইস কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে এরকম। এটা টুয়াইস কমপ্লিমেন্ট করতে তাহলে সেটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? উল্টাই ফেলা। এটাকে উল্টাই ফেলছি। উল্টাই ফেলার পর আমরা শুধু 1 যোগ করে ফেলবো। আচ্ছা, 1 যোগ করলে সেটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। সরি, এখানে একটা ভুল বলে ফেলছি। এটা এরা এখানে 1 যোগ করে ফেলছে, টুয়াইস কমপ্লিমেন্ট করে ফেলছে বলতে গেলে। 1 যোগ করে ফেললে কিন্তু এখানে টুয়াইস কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এটা, এই সংখ্যাটা 01001001110। আচ্ছা দেখি তো এটা কি ছিল সংখ্যাটা? 01001001110 01001001110। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে যে 78। তা আমরা যদি এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে কি আসে? 10110010 110110010। ঠিক লিখছি? 10110010। তাহলে কত হয়? 178। টুয়াইস কমপ্লিমেন্ট করলে এটার মান আসে যায় 178। আচ্ছা, টুয়াইস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বাইনারি নিয়ম এখানে বলছে যদি হাতে 1 থাকে তবে যোগফল পজিটিভ হবে, যদি হাতে 0 থাকে তবে বিয়োগফল নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে যোগফলকে আবার টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, হাতে 1 বলতে যেটা অতিরিক্ত ক্যারি বিট যেটাকে ধরে ওইটাকে আমরা ইগনোর করব। হাতের 1 বাদ। স্যার এটাতে 2 স্পুর সমান 1011 কিভাবে লিখছে? আচ্ছা, 1011 লিখছে, এটা কারণ হচ্ছে 0101 এর প্রথমে করছে কি বল টুয়াইস কমপ্লিমেন্ট করছে। 0101 কে আমরা যদি টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে প্রথমে কি বলছে? টুয়াইস কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করা। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়? 1010 হয়। তো 1010 পর আমরা কি করব? তারপর একটা 1 যোগ করতে বলছে। 1 যোগ করলে 1010 এর সাথে 1 যোগ করলে একটা 1 হয়, তাহলে 1011 হবে। এটাই হচ্ছে নিয়ম। টুয়াইস কমপ্লিমেন্ট বুঝাচ্ছে। কমপ্লিমেন্ট মানে পূরকেরই। তা এটা করলাম, যোগ করে ফেললো, এটা মান পেয়ে গেল। এখানেও সেম কাজটা করছে। এরা এখানে ডাইরেক্ট করে ফেলছে। আপনারা এটা চাইলে রাফে ডাইরেক্ট করে ফেলতে পারেন, এরকমেরই। এবার আসি আমরা বাইনারি গাণিতিক। বাইনারিতে যোগ করা বিয়োগ করা এগুলো আছে। দ্বিতীয় যোগ দশমিক মতো। আচ্ছা, আমরা কিছু জিনিস মনে রাখতে হবে। 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, আর 2 এর বাইনারি হচ্ছে 10, যেটা আমি তখন দেখাইছি 10। এখন আবার যদি 3টি হয় হাতের এক অঙ্কের স্তম্ভে যোগ করতে হয়। আচ্ছা, এখানে 3টা 1 দিছে, তাহলে 3 এর বাইনারি হচ্ছে 11। যদি 4টা 1 হয় তাহলে 4টা 1 মানে হচ্ছে এর 4 এর বাইনারি হচ্ছে 100। যেটা ওই জিনিসটা মনে রাখলে হবে 1246। তো 1246 হলে এই 1 মানে 4টা 1 হলে এই 100 হবে 00। তারপর এখানে আরেকটা বলছে 11 এর সাথে 11 যোগ করলে, প্রথম 1 এর সাথে যোগ করলে হাতে থাকে 1, এই একটা এখানে বসবে।
এই একটা এখানে বসলে এখানে তিনটা ওয়ানের বাইনারি কয় ডাবল ওয়ান, তাহলে 1 1 0। তার মানে ডাবল ওয়ানের সাথে 1 1 প্লাস 1 1 যোগ করলে যোগফল আসে 1 1 0। এইভাবে পরের গুলো এরকম, এইভাবে আমাদের মনে রাখতে হবে 4টা 1 হলে কিভাবে আসবে এরকম। আরো কয়েকটা উদাহরণ দিছে, বাইনারি ডেসিমেল। কি করছে এখানে 1106 এখানে মনে হয় ভুল লিখছে। 6 তো বাইনারি, যেখানে মনে হয় 6 তো বাইনারি সংখ্যা বাইনারি পদ্ধতি নাই, নাই। হ্যাঁ, এখানে হয়তো ভুল একটা সংখ্যা লিখছে। এখানে হয়তো আমার মনে হচ্ছে 0 হবে এটা, না জিরো সরি, হবে না। 0 হবে, আর নয়তো 1ও হতে পারে। যদি পরেরটা 0 হ্যাঁ ঠিক আছে, এখানে 1 হবে। এখানে 1 হলে কি হবে, ডাবল 1 মানে হচ্ছে একটা ইয়া হবে, সরি 1 হবে না, ডাবল 1 জিরো হবে। হ্যাঁ 0 হবে। 0-এর সাথে 1 যোগ করলে 1, যোগ করলে 1। হ্যাঁ কিন্তু এর পরেরটার সাথে তো আবার মিলতেছে না, 0-এর সাথে 1 যোগ করলে 0 হয়ে যাচ্ছে। এখানে কি করলো এটা, 6, আচ্ছা 6 এর বাইনারি হচ্ছে 110। ও আচ্ছা 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 ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই 6টা ইগনোর করেন, এই 110 এর সাথে 011 যোগ করেন, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, তাহলে হাতে 1 থাকে, এই 1 এর সাথে আবার 1 যোগ করলে 10। ঠিক আছে, এই 6টা এখানে এক্সট্রা পড়ে গেছে, এই জন্য সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে। এই তিনটা 110 এর সাথে 011, এখানে পাশে দিয়ে এটা ডেসিমেল সংখ্যাটা দেখাইছে, মানে 6 এর ডেসিমেল বাইনারি সংখ্যা হচ্ছে 110, 3 এর বাইনারি সংখ্যা হচ্ছে 011। তাহলে আমরা যদি 6 এর সাথে 3 যোগ করি 9 পাই, তাহলে 9 এর বাইনারি হচ্ছে 1001। ঠিক আছে, তারপরটাও সেম। দশমিকের ক্ষেত্রেও একই বিষয়, দশমিক আমরা দশমিক বরাবর বসাই দিব, আর তারপর যোগ করব আমরা। দশমিকটা খেয়াল রাখতে হবে কোন জায়গায় বসাচ্ছি, দশমিকে বরাবর বসাই তারপর যোগ করব, নরমাল যোগ, বা এগুলোও সেম বিষয়। তা বাইনারি বিয়োগের ক্ষেত্রে কিরকম হবে, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 যেতে পারে না, যেজন্য 1 বসে যাবে, 1 থেকে 1 গেলে 0, কিন্তু 0 থেকে যখন 1 যাবে এর মান হবে 1 1, এটা একটু ভিন্ন। 0 থেকে যখন 1 বিয়োগ করব তখন এর বিয়োগফল মান হবে 11। এখন আমরা যদি উদাহরণে আসি, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে কি বলছিল, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে এটা পুরোটাই 1 হয়ে গেছে। আচ্ছা আরেকটা দেখি, আচ্ছা এটা ধারের পর 0 থেকে 1, এই তো হ্যাঁ, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 গেলে আমরা কি জানি, ডাবল 1, ডাবল 1 এর মধ্যে একটা 1 আমরা বসাইছি, তারপর 1 থেকে 0 গেলে 1, এখন এখানে একটা উপর একটা 1 আছে, আমরা যে ধার নিছি একটা, ওখানে একটা উপর হাতে 1 আছে, ওই হাতে একটা এখানে বসবে, তাহলে 1 থেকে 1 গেলে 0, তারপর 1 থেকে 0 গেলে 1, তাহলে বিয়োগফল কত হয় 1010। একটু মাথা ঠান্ডা করে করতে হবে এগুলা, যোগ অথবা বিয়োগ। বাইনারি গুণ সবচেয়ে সহজ, ছোট বাচ্চাদের গুণের মতো। এই 1011 এর সাথে 101 গুণ করবো, মানে 1011 হচ্ছে 11 আর 1011 হচ্ছে 5। এখন কি করব, এখন 1 এর সাথে এই 1011 এর সাথে গুণ করব, তারপর আবার 0 এর সাথে 1011 গুণ করব, তারপর আবার 1 এর সাথে 1011 গুণ করব। আমরা যে ক্লাস 1 2 তে যেভাবে গুণ শিখছি এইভাবে করব। আর প্রত্যেকটা ধাপে প্রথমবার তো করলাম, 0 এর সাথে যখন 1011 গুণ করব এখানে একটা 0 বসাবো,
যেটা আমরা ছোটবেলা ক্রস অথবা জিরো বসাইতাম সেটা এখান থেকে স্টার্ট করব। তারপরটা দুইটা জিরো বসাবো, তবে এখান থেকে স্টার্ট করব সিরিয়াল বরাবর। তারপর সবশেষে আমরা যোগ করব। যোগের জিনিসটা তো আমরা জানি, 1 যোগ করব, এটা 1 বসে যাবে। 0 0 1 তাহলে 1 বসবে। 1 0 1 তাহলে 0 হবে, হাতে 1 থাকবে, তাহলে 1, তাহলে এখানে 1 বসে যাবে, আরেকটা 1 এখানে বসে যাবে। তাহলে কত হয়? 55 বা 1 0 1 1 0 1 1 1। এটাও অনেক সহজ, শুধু একটু বুঝে কত। অথবা এখানে 0 না দিয়ে এইভাবে এরকম ভাবে করা যায়, কিছু না দিয়ে এক ধাপ পর পর করা যায়, তাহলে এভাবে করা যায়। আচ্ছা, এখানে দশমিক দিছে না, দশমিকেরটাও এরকম। বাইনারিতে ভাগ গুণের মতো বাইনারি ভাগ সহজ, কারণ ভাগের সময় শুধু 0 অথবা 1 কেই বিবেচনা করতে হবে। আচ্ছা, যে কি করলাম, ভাগফলটা কি উপরেরটা? আচ্ছা, আমার সময় ভাগফলটা ডান দিকে থাকতো, এখন উপর দেখি। আচ্ছা, 110 কে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে প্রথমে এক নিব, এক নিলে 110 বসবে। 110 বসার পর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে তো কিছু থাকতেছে না, 0। তারপরের সংখ্যা বসবে, তিনটা সংখ্যা বসবে, যেহেতু এখানে তিনটা সংখ্যা এই জন্য তিনটা সংখ্যা বসবে। 111 111 আবার যদি ভাগ করি 110 110 বসবে। 1 থেকে 1 গেলে 1 থেকে 0 গেলে 1, তারপর 1 থেকে 1 গেলে 0। এটা কি করবো? ভাগটা একটু কনফিউশন লাগতেছে আমার থেকে। ভাগফলটা আসছে কেমনে? 1 0 0 1 0 1, এই তিনটা সংখ্যা বসে গেছে। আচ্ছা, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করলাম। 1 থেকে 1 গেলে এখানে শুধু 1টা বসবে। আচ্ছা, তারপরের দুইটা সংখ্যা বসে গেছে 1 1 0, তাহলে আমরা পাই, আবার 1 দ্বারা যদি গুণ করি 1 1 0 এর সাথে, তাহলে এটা পাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, প্রথমবার গুণ করছি, একের সাথে গুণ করছি, কিছু পাই নাই, সবগুলো 0 ছিল। তারপরে তিনটা 1 নামছে, তিনটা 1 নামার পর আমরা এখানে 1 0 0 1 0 1, এর পরেরটা দেখি কি বলছে, এখানে একটু দেখি। 110 কে আমরা যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি, সেম সংখ্যা না এটা? না, ভিন্ন। আচ্ছা, এক দিয়ে প্রথমে করলাম, তাহলে 0। এরপরে 1 0 0, তিনটা সংখ্যা নামছে। এখন পরবর্তী আরেকটা সংখ্যা আছে, ওইটাও বসাই দিছে। তাহলে আমরা যদি 110 110 কে যদি ভাগ বসাই দিই আবার, তাহলে 0 হয়। 0 থেকে 1 গেলে 1 বসে, তো ওই 1, এখানে একটা 1 বসছে, হাতে একটা 1 আছে, ওই একটা এখান থেকে বিয়োগ করে ফেলছে, তাহলে 0। তাহলে ভাগ শেষ আমরা 10 পাইছি, কিন্তু ভাগফল 1। এখানে একটা হবে, এখানে ভুল দিছে, এখানে 1 0 0, এখানে একটা 1 বসবে, এখানে বলছে সুতরাং ভাগফল 101 এর অবশিষ্ট না। আচ্ছা, আপনাদেরকে আমি ভাগের নিয়মটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করে বলবো, এখন আমি নিজেও কনফিউজড। আজকে তাহলে এতটুকু রাখি, নেক্সট ক্লাস আমরা ভাগ থেকে শুরু করব।
আজকে ঠিক আছে স্যার। ঠিক আছে, আশা করি সবাই বাকিগুলো বুঝছেন ক্লিয়ারলি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এই ক্লাসটা আরেকবার নিয়ে না, আমার মাথায় কিছু ঢুকে নাই। আর রেকর্ডিংটা গ্রুপে দেখি দেয় না, রেকর্ডগুলো শীঘ্রই দেওয়া হবে সবগুলা। আপনারা একটু অপেক্ষা করুন, রেকর্ডগুলো সামনে পেয়ে যাবেন 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।